ওয়েলকাম রেসপেক্টেড টিচার্স এন্ড ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, আগের ভিডিওতে আমরা যেখানে অবধি করেছিলাম সেটা হচ্ছে একটা দ্বিমেরুর জন্য দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত। আচ্ছা, ক্যালকুলেশনের রেজাল্টটা এরকম এসেছিল যে একটা দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য এসেছিল এইরকম 1/4πε0 2p/x³ কোনটা কি সেই ভিডিওটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে কোন রাশিগুলো কাকে ডিনোট করছে। ঠিক আছে, তো এর একটা ডিরেকশনও ছিল। এবার দেখো, এখানে তোমরা বইয়েতে দেখবে এই ক্যালকুলেশনটা দুবার করা আছে, একবার সিজিএস পদ্ধতির জন্য আর একবার এসআই পদ্ধতির জন্য। আমরা এসআই পদ্ধতিতে ক্যালকুলেশনটা করেছিলাম। যদি সিজিএস পদ্ধতিতে হয় শুধু এই অংশটা বা কনস্ট্যান্টটা থাকবে না, সেই জন্য আর আমরা সিজিএস পদ্ধতি আলাদা করে করছি না। তো আজকে আমরা যেটা মেনলি করব সেটা হচ্ছে একটা দ্বিমেরুর জন্য দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক কোনটা সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তো একটা দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য কত হয় সেটা আমরা নির্ণয় করব। আর একটা দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত সেটা নির্ণয় করব। আর লাস্ট যেটা করব, মানে টোটাল দ্বিমেরুর পোর্শনটাই আজকে কভার করব এই ভিডিওতে। লাস্ট যেটা করবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে একটা দ্বিমেরুর জন্য বা একটা দ্বিমেরুকে যখন আমি তড়িৎ ক্ষেত্রে কোথাও রাখবো, ওই দ্বিমেরুর ওপর কতটা টর্ক প্রযুক্ত হবে সেটা আমরা ক্যালকুলেশন। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমরা আজকে প্রথমেই যেটা করব, একটি দ্বিমেরুর জন্য দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তাহলে একটা দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু। আচ্ছা দেখো, ধরো দ্বিমেরু মানে সেখানে দুটো আধান আছে। ধরো এটা দ্বিমেরুর পজিটিভ আধান প্লাস কিউ, এটা দ্বিমেরুর সমপরিমাণ নেগেটিভ আধান অর্থাৎ মাইনাস কিউ। আধান দুটোর মধ্যে ডিসটেন্স আমরা আগেও ধরেছিলাম 2l। তাহলে দ্বিমেরু ভ্রামক কত? দ্বিমেরু ভ্রামক তোমরা আগেই পেয়েছিলে p = q × 2l। ঠিক আছে, এবার দেখো দ্বিমেরুর দুটো আধানকে যোগ করলে যে রেখা পাওয়া যাচ্ছিল সেটাকে বলা হয়েছিল দ্বিমেরুর অক্ষ, যার ওপর প্রাবল্য কত হয় আমরা নির্ণয় করেছিলাম আগের ভিডিওতে। এবার যেটা করব সেটা হচ্ছে, যদি এটা দ্বিমেরুর মধ্যবিন্দু হয় ও এই মধ্যবিন্দুর মধ্যে দিয়ে আমি এমন একটা রেখা টানছি যে রেখাটা দ্বিমেরুকে সমান দুভাগে ভাগ করেছে এবং যে রেখাটা দ্বিমেরুর অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, তখন আমরা এই রেখাটাকে কি বলবো? যে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এবার দেখো এই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ধরো একটা বিন্দু P, এই বিন্দুতে প্রাবল্য কত? প্রাবল্যটাকে আমরা ই ড্যাশ ধরছি। এই প্রাবল্যটাই আমরা নির্ণয় করব আজকে। তাহলে একটা দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য কত হয় নির্ণয় করছি। দেখো আগের মতোই এই বিন্দুতে প্রাবল্য বের করতে গেলে এই আধানের জন্য একবার প্রাবল্য বের করতে হবে, একবার এই আধানের জন্য প্রাবল্য বের করে দুটো প্রাবল্যকে ভেক্টর যোগ করে দিলেই এখানে আমরা মোট প্রাবল্য পেয়ে যাব। ঠিক আছে, তাহলে যখনই আমরা প্রাবল্য বের করতে চাইবো কোনো আধানের জন্য, আমার ডিস্টেন্স কাজে লাগবে বা ডিস্টেন্সটা ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। তাহলে প্রথমেই দেখে নিই এই আধান থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত, কারণ আমরা জানি প্রাবল্যের মেন ফর্মুলা ছিল আধান বাই দূরত্বের স্কয়ার।
তাহলে দূরত্ব আমাকে লাগবেই প্রাবল্য যদি আমরা ক্যালকুলেট করতে চাই। ঠিক আছে, তাহলে দেখো এই আধান থেকে এই বিন্দুর দূরত্ব কত। আমি যদি ধরে নিই মূল বিন্দু থেকে বা মধ্যবিন্দু ও থেকে পি বিন্দুর দূরত্বটা এক্স, এই ডিস্টেন্সটা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে দেখো প্লাস কিউ আর পি বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাচ্ছি, এই রেখাটা এবং এই টোটাল এই তিনটে রেখা নিয়ে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, যার এই অংশটা আমি যদি নাম দিয়ে দিই এটা এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে দেখো এপিটা হচ্ছে অতিভুজ, এ ও হচ্ছে ভূমি, আর ওপি হচ্ছে লম্ব। আমি যদি এই কোণটা থিটাও ধরে নিই, তাহলে দেখো অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এই ফর্মুলা থেকে আমরা কি করতে পারি, অতিভুজের মান আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এক্স স্কয়ার প্লাস এল স্কয়ার, কারণ টোটালটা ছিল 2l, তাহলে এই সাইডটা কত এল, একইভাবে এই সাইডটাও এল। তাহলে দেখো এপির মান কত আসছে এক্স স্কয়ার বাই এল স্কয়ার, অর্থাৎ প্লাস কিউ আধান থেকে যে বিন্দুতে প্রাবল্য বের করব সেই বিন্দুর ডিস্টেন্স কত আসছে রুট ওভার এক্স স্কয়ার এল স্কয়ার। একইভাবে ক্যালকুলেশন করলে মাইনাস কিউ আধান থেকেও পি বিন্দুর দূরত্ব কত হবে, দেখো মাইনাস কিউ আধান থেকেও পি বিন্দুর দূরত্ব কত হবে, একই রকম ভাবে ক্যালকুলেশন হলে এক্স স্কয়ার প্লাস এল স্কয়ার। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য কত আর মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য কত এবং তাদের ডিরেকশনই বা কোন দিকে। আচ্ছা ডিরেকশন গুলো একটু আগে দেখে নাও। প্লাস কিউ আধান প্রাবল্য বের করতে গেলে আমাকে একটা একক ধনাত্মক আধানকে এখানে রাখতে হবে, সেই বিন্দুতে প্রাবল্য বের করছি সেই বিন্দুতে আমাকে একটা একক ধনাত্মক আধানকে রাখতে হবে। তাহলে প্লাস কিউ আধান এই একক ধনাত্মক আধানকে কি করবে, বিকর্ষণ সংযোগকারী রেখা বরাবর, অর্থাৎ এই ডিরেকশনে। ঠিক আছে, এই ডিরেকশনটাকে আমি নাম দিয়ে দিচ্ছি E1। ঠিক আছে, একইভাবে মাইনাস কিউ আধানটা এখানের একক ধনাত্মক আধানকে কি করবে, আকর্ষণ। আকর্ষণ মানে ডিরেকশনটা কোন দিকে হবে, দেখো ডিরেকশনটা হবে এই ডিরেকশনে। আগে আমি ডিরেকশন গুলো বলে দিচ্ছি, পরে বুঝতে সেই জন্য সুবিধে হবে। এইটা ধরে নিলাম আমি E2। ঠিক আছে, এবার দেখো ক্যালকুলেশনটা পরে করছি, আগে ডিরেকশন গুলোর ব্যাপারে একটু দেখে নাও। আমি E1 কে অর্থাৎ এই আধানের জন্য এই বিন্দুর প্রাবল্য, E1 এর ডিরেকশন ছিল এই ডিরেকশন। ঠিক আছে, আমি E1 কে এই ডিরেকশনটার একটা নামও দিয়ে দিতে পারো তোমরা কিউ, অর্থাৎ এই আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য কাজ করছে পি কিউ ডিরেকশনে। আমি E1টাকে কি করছি, সমান দুটো উপাংশে ভাঙছি, লম্ব উপাংশ, একটা এই দিকে একটা এই দিকে। ঠিক আছে, এই কোণটা যেহেতু থিটা তাহলে অনুরূপ কোণ এটাও হবে থিটা, তাহলে এই দিকের উপাংশ হবে E1 cos থিটা, ওপরের দিকে আসবে E1 sin থিটা। ঠিক আছে, একইভাবে যদি তোমরা E2 কে ভাঙো, E2 কে যদি দুটো উপাংশে ভাঙো, একটা এই ডিরেকশন আসবে আর একটা নিচের দিকে আসবে, কত দেখো এই কোণটা থিটা মানে, বা এই কোণটাও অনুরূপ কোণ থিটা ছিল যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটাও থিটা, তাহলে এর সঙ্গে এটা একান্তর কোণ থিটা হবে। তাহলে E2 এর এই দিকের উপাংশ হবে E2 cos থিটা আর নিচের দিকে আসবে E2 sin থিটা। ঠিক আছে, তো ডিরেকশন গুলো আগে বললাম, এবার ক্যালকুলেশন গুলো শুরু করছি। দেখো তাহলে প্রথমে আমরা করছি প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, যেটাকে আমরা ধরেছি E1, এসআইতেই ক্যালকুলেশন করছি, তাহলে 1/4πε0 বায়ু মাধ্যম আধান বাই দূরত্বের স্কয়ার, তাহলে কিউ বাই, দেখো কিউ আধান থেকে এই বিন্দুর দূরত্ব কত ছিল এইটা, তাহলে এটা স্কয়ার করলে কত হবে, শুধু এক্স স্কয়ার প্লাস এল স্কয়ার, বর্গমূলটা উঠে যাচ্ছে। আর ডিরেকশনটা কোন দিকে হচ্ছে দেখো,
ডিরেকশন আমি বলেছিলাম পি কিউ অভিমুখে, E1 এর ডিরেকশন, তাহলে পি কিউ অভিমুখে হচ্ছে, ঠিক আছে ডিরেকশন। একইভাবে মাইনাস কিউ আধানের জন্য, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 ধরছি, এসআইতে 1/4πε0, যেহেতু মাইনাস, মাইনাস দ্বারা বোঝাচ্ছে আকর্ষণ করবে, কিন্তু ক্যালকুলেশনে মাইনাসটা আসবে না, তাহলে হচ্ছে আধানের মান কিউ বাই মাইনাস কিউ আধান থেকেও এই বিন্দুর দূরত্ব কত ছিল এটা, তাহলে তার স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো ডিরেকশন কোন দিকে দেখো, পি বি, এই ডিরেকশনে E2 কাজ করছে, তাহলে পি বি অভিমুখে, ঠিক আছে। এবার আমাদের যেটা বোঝার সেটা হচ্ছে দেখো এপাশ থেকে ক্যালকুলেশনটা করছি, লক্ষ্য করো দেখো E1 কে যখন আমরা দুটো উপাংশে ভাঙছি, ওপরে E1 sin থিটা, এইদিকে হচ্ছে E1 cos থিটা, একইভাবে E2 কেও যখন দুটো উপাংশে ভাঙছি, এইদিকে E2 cos থিটা, E2 sin থিটা, কিন্তু খেয়াল করে দেখো E1 এর ভ্যালু আর E2 এর ভ্যালু সেম, E1 E2 এর ভ্যালু গুলো সেম, এবং এখানেও আছে থিটা, এখানেও আছে থিটা, তার মানে আমি বলতে পারি E1 sin থিটা আর E2 sin থিটা কি করবে, পরস্পরকে পরস্পরকে ব্যালেন্স করে দেবে। তাহলে এই বিন্দুতে যখন আমরা মোট প্রাবল্য বের করব, শুধুমাত্র কোন উপাংশগুলো পড়ে থাকছে দেখো, cos থিটা উপাংশগুলো, যেহেতু তারা একই দিকে, তারা ব্যালেন্স করতে পারছে না, তাহলে পি বিন্দুতে মোট প্রাবল্য যখন বের করব, মোট প্রাবল্য কত হবে, শুধুমাত্র এই দুটোর যোগ, কারণ এই দুটো পরস্পরকে ব্যালেন্স করে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু সাইন থিটা উপাংশগুলি সমান ও বিপরীতমুখী, তাই তারা পরস্পরকে প্রশমিত করে বা প্রতিমিত করে। তাহলে শুধুমাত্র পি বিন্দুতে মোট প্রাবল্য বের করার সময় কোন উপাংশগুলো পড়ে থাকছে, তাহলে পি বিন্দুতে মোট প্রাবল্য কোনগুলোকে তাহলে যোগ করতে হবে, শুধুমাত্র cos থিটা উপাংশগুলোকে, তাহলে করলে কত হবে, E ইকুয়ালস টু এইটা প্লাস এইটা, অর্থাৎ E1 cos থিটা প্লাস E2 cos থিটা। ডিরেকশনটা একটু দেখে নাও, দেখো ডিরেকশন এইদিকে, আমি যদি এই দিকটা নাম দিই P2, এই দিকটা যদি R ধরে নিই, তার মানে লব্ধি প্রাবল্যটা কোন ডিরেকশনে কাজ করছে, পি আর অভিমুখে, তাহলে পি আর অভিমুখে, ঠিক আছে হয়েছে। এবার দেখো তাহলে E ইকুয়ালস টু, এখানটা আমরা লিখতে, যেহেতু E1 E2 সমান, তাহলে এটাকে একত্রে লিখতে পারি 2E1 cos থিটা, ডিরেকশন পি আর, ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু E1 ইকুয়ালস টু E2, তাহলে E ইকুয়ালস টু E1 এর মান বসাও, cos থিটার মান বসাও, তাহলে 2E1, E1 মানে এইটা 1/4πε0 q বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু cos থিটা। আচ্ছা দেখো তো এই ত্রিভুজটা থেকে, যেহেতু এই কোণটা থিটা, তাহলে cos থিটা কত হবে, ভূমি বাই অতিভুজ, আমি এখানে লিখে দিচ্ছি cos থিটা সমান ভূমি মানে এ ও
ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ মানে এপি, তার মানে কত হবে এও, এও মানে এল, আর এপি মানে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে ভ্যালুটা কত হবে এল বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ডিরেকশন পি আর। তাহলে ই ইকুয়ালস টু, দেখো কিউ ওপরে কি আছে ভালো করে দেখো, কিউ ইন্টু টু এল, কিউ ইন্টু টু এল, দেখো কিউ ইন্টু টু এল মানে কত বসিয়ে দিতে পারি, দ্বিমেরু ভ্রামক মানে পি, তাহলে 1/4πε0 ওপরে পি, নিচে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার কিছু নেই 1, আর রুট ওভার মানে টু দি পাওয়ার হাফ, যোগ করলে মোট কত হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ডিরেকশন পি আর। তাহলে এটা হচ্ছে একটা দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে প্রাবল্যের এক্সপ্রেশন। খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে একটা দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে প্রাবল্যের এক্সপ্রেশন আসছে এটা, ঠিক আছে। এবার আগের ক্যালকুলেশনটার মতোই এটারও একটা সিম্পলিফাইড ফর্ম আসবে, কিরকম দেখো, আমি এই দিকটা মুছে দিই। দেখো যদি এরকম হয়, যদি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, মানে এলটা কি দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে কোনো একটা আধানের দূরত্ব, যেহেতু দ্বিমেরুর দুটো আধান খুব কাছাকাছি আছে তাহলে 2l এর মান খুব কম, তাহলে এল আরো কম। আর এক্সটা কি, এক্স হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে প্রাবল্য বের করছি তার দূরত্ব, তাহলে এই এক্সটা যদি এল এর তুলনায় অনেকটা বড় হয়ে যায়, তখন দেখো আমরা নিচে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্সপ্রেশনে এসেছে সেখান থেকে এক্স স্কোয়ারের সাপেক্ষে এল স্কোয়ারকে কি করে দিতে পারি, যেহেতু খুব কম এক্স স্কোয়ারের সাপেক্ষে এল স্কোয়ার, সেই জন্য আমরা এক্স স্কোয়ারের সাপেক্ষে এল স্কোয়ারকে কি করে দিতে পারি, নেগলেক্ট করে দিতে পারি। তাহলে এক্সপ্রেশন কত আসছে, ই ইকুয়ালস টু 1/4πε0 ওপরে পি, নিচে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে শুধু এক্স কিউব পড়ে থাকছে, ডিরেকশন পি আর, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম হয়ে যাচ্ছে একটা দ্বিমেরুর জন্য। আচ্ছা এটাকে আমি একটু ই ড্যাশ ধরে লিখি, কারণ আমরা অক্ষেরটাকে ই ধরেছিলাম লম্ব সমদ্বিখণ্ডকের উপরটা, এই লম্ব সমদ্বিখণ্ডকের যেহেতু এটা ক্যালকুলেট করছি সেটাকে আমরা ই ড্যাশ ধরে ক্যালকুলেট করছি, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো, অক্ষের জন্য প্রাবল্যের মান এসেছিল সিম্পলিফাইড ফর্মটা 1/4πε0 2p/x³। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে p/x³ এসেছে লম্ব সমদ্বিখণ্ডকে, আর তোমার অক্ষের জন্য এসেছিল, অক্ষের ক্ষেত্রে এসেছিল 2p/x³। অর্থাৎ আমি যদি 2টা বাদ দিয়ে বাকি অংশটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি, ই ড্যাশ দিয়ে, তার মানেই দেখো চলে আসছে ই সমান 2e ড্যাশ। এটা অনেক সময় প্রমাণ করতে বলে, ঠিক আছে। অর্থাৎ অক্ষের ওপর প্রাবল্যটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রাবল্যের অলওয়েজ দ্বিগুণ হবে, ঠিক আছে, ডাবল, অলওয়েজ ডাবল। তাহলে অক্ষের ওপর প্রাবল্য লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রাবল্যের কি হবে, অলওয়েজ ডবল, 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা প্রথমে শিখলাম সেটা হচ্ছে একটা দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়, ঠিক আছে। চলো এবার আমরা যেটা করব সেটা, এই দুটোই মেন, অক্ষের ওপর আর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, তবুও জেনে রাখা ভালো যে একটা দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়, ঠিক আছে। চলো আচ্ছা, তার আগে অক্ষের আর লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলাটা আমি লিখে রাখছি, কাজে লাগবে পরে।
অক্ষের উপর প্রাবল্য ছিল ই ইকুয়ালস টু, ভ্যালুটাই শুধু লিখি, ইকুয়ালস টু 1/4πε0 2p/x³ আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্যটা ছিল লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্য ছিল 1/4πε0 শুধু p/x³। এই মাত্র ক্যালকুলেশন করলাম, এই ফর্মুলা দুটো কাজে লাগবে, লিখে রাখলাম। তাহলে এবার আমরা যেটা নির্ণয় করব, একটা দ্বিমেরুর জন্য, একটি দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য, একটা দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য কত হয় সেটা আমরা নির্ণয় করব। দেখো তাহলে ধরো এটা একটা দ্বিমেরু, এটা দ্বিমেরুর প্লাস কিউ, এটা মাইনাস কিউ। দ্বিমেরুর দুটো আধানের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ 2l। দ্বিমেরুর এটা মধ্যবিন্দু ও, তাহলে মধ্যবিন্দু থেকে প্রত্যেক আধানের ডিস্টেন্স হবে l করে, এদিকটা l, এদিকটা l। এবার দ্বিমেরুর দুটো আধানকে যোগ করলে যে রেখা পাওয়া যাচ্ছিল সেটাকে কি বলা হয়েছিল? দ্বিমেরুর অক্ষ। ঠিক আছে, আচ্ছা, অক্ষের সঙ্গে লম্ব হবে এবং দ্বিমেরুকে সমান দুভাগে ভাগ করেছে সেই রেখাটাকে বলা হয়েছিল দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক। তো এই বিন্দুতে, অক্ষের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য কত, ফর্মুলা লেখা আছে। লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য কত, ফর্মুলা লেখা আছে। ঠিক আছে, এবার আমরা যেটা করব, যে কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুটাকে আমি নাম দিলাম পি, এই বিন্দুতে প্রাবল্য কত হয় আমাকে নির্ণয় করতে হবে। যে কোনো একটা বিন্দু, দেখো খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো, একটু কনসেপচুয়াল আছে। আমি ধরে নিচ্ছি দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে প্রাবল্য বের করব সেই বিন্দুর ডিস্টেন্সটা ধরে নিচ্ছি x, আগের মতোই ধরে নিলাম x, এবং দ্বিমেরুর অক্ষের সঙ্গে পি বিন্দুর দূরত্বটা ধরে নিলাম থিটা কোণ করে আছে। খুব ইম্পর্টেন্ট, দ্বিমেরুর অক্ষের সঙ্গে পি বিন্দুর অবস্থান কত কোণ করে আছে? থিটা। অর্থাৎ পি বিন্দুর কৌণিক অবস্থান হচ্ছে দ্বিমেরুর অক্ষের সাপেক্ষে বা দ্বিমেরুর সাপেক্ষে থিটা। ঠিক আছে, এবার দেখো খুব ইম্পর্টেন্ট, একটা দ্বিমেরুর, আচ্ছা বোঝার সুবিধার্থে আমি এটাকে, তাহলে বুঝতে একটু সুবিধে হবে বলে আমি এটাকে প্লাস এটাকে মাইনাস করছি। কেন করলাম তার কারণ হচ্ছে, সবসময় আমি বলেছিলাম একটা দ্বিমেরু ভ্রামক যার মান ছিল আধান ইন্টু আধান দ্বয়ের লম্ব দূরত্ব। একটা জিনিস খেয়াল করে দেখো, দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি ছিল যার ডিরেকশন ছিল মাইনাস থেকে প্লাসের দিকে। ঠিক আছে, তো মাইনাস থেকে প্লাসের দিকে যেহেতু দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন, সেই জন্য যেহেতু পি বিন্দুটাকে এই দিকে আমরা নিয়েছি, মাইনাস আর প্লাসকে আমি চেঞ্জ করে নিলাম যাতে করে পি বিন্দুর দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা এই ডিরেকশনে হয়। ঠিক আছে, পরে বুঝতে পারবে আমাকে এই দ্বিমেরু ভ্রামককে উপাংশে ভাঙতে হবে, পরে যেহেতু সুবিধে হবে সেই জন্য আমরা আধান দুটোকে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে দ্বিমেরুটা আঁকা হয়েছে তার দ্বিমেরু ভ্রামক কোন দিকে আছে খেয়াল করে দেখো, মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ এই ডিরেকশনে। আমি যদি এটাকে বি এটাকে এ ধরি, তাহলে দ্বিমেরু ভ্রামকটা কোন ডিরেকশনে আছে? বি এ অভিমুখে। ঠিক আছে, এবার দেখো যেহেতু দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, আমি ভেক্টর রাশিকে উপাংশে ভাঙতেই পারি। খুব ভালো করে লক্ষ্য করো, দ্বিমেরু ভ্রামকটা আছে এই ডিরেকশনে, এই ডিরেকশনে দ্বিমেরু ভ্রামক কাজ করছে, অর্থাৎ পি ভেক্টরটা কাজ করছে। ঠিক আছে, আমি কি করছি? পি ভেক্টরটাকে দুটো লম্ব উপাংশে ভাঙছি। কিরকম লম্ব উপাংশ?
একটা লম্ব উপাংশ এই দিকে, অর্থাৎ পি বিন্দু যেদিকে আছে সেই ডিরেকশনে পি কে একটা উপাংশে ভাঙছি, তাহলে এইটার লম্ব দিক কোন দিকটা হবে? এই ডিরেকশন। খেয়াল করে দেখো, তাহলে আমি এই যে মাঝের পি ভেক্টরটা ছিল দ্বিমেরু ভ্রামক, তাকে দুটো উপাংশে ভাঙছি, থিটা কোণে একটা উপাংশ আর তার লম্ব দিকে একটা উপাংশ। ঠিক আছে, যেহেতু থিটা কোণ করে আছে তাহলে এই দিকের উপাংশ হবে পি কস থিটা। ঠিক আছে, আর লম্ব দিকের উপাংশ কত হবে? পি সাইন থিটা। এবার দেখো দেখো যেহেতু আমরা মূল দ্বিমেরু ভ্রামকটাকে দুটো উপাংশে ভেঙে নিয়েছি, একটা পি কস থিটা যেটা কাজ করছে এই ডিরেকশনে পি বিন্দুর অভিমুখে, আর একটা উপাংশ পেয়েছি পি সাইন থিটা যেটা কাজ করছে পি বিন্দুর লম্ব ডিরেকশনে। ঠিক আছে, তাহলে মূল দ্বিমেরুটাকে এখন যদি মনে মনে ভুলে যাও, ধরে নাও মূল দ্বিমেরুটা এখন নেই, তার পরিবর্তে এখন দুটো দ্বিমেরু আমরা পেয়েছি। একজনের দ্বিমেরু ভ্রামক পি কস থিটা যেটা কাজ করছে এই ডিরেকশনে, আর একটা দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরু পেয়েছি পি সাইন থিটা যেটা কাজ করছে এই ডিরেকশনে। তোমরা দেখে বলো, পি কস থিটা যে দ্বিমেরু ভ্রামকের দ্বিমেরুটা আছে সেই দ্বিমেরুটার জন্য এটা অক্ষস্থিত অবস্থান, কারণ পি কস থিটা এই ডিরেকশনে কাজ করছে এবং সেই ডিরেকশনেই পি বিন্দুটা আছে, অর্থাৎ পি বিন্দুটা পি কস থিটা দ্বিমেরু ভ্রামকযুক্ত দ্বিমেরুর জন্য অক্ষীয় অবস্থান। তাহলে পি কস থিটা দ্বিমেরুর জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে? অক্ষীয় অবস্থানে প্রাবল্যের ফর্মুলা আমরা জানি, শুধু দ্বিমেরু ভ্রামকটা এখানে কত? পি কস থিটা, যেহেতু তাহলে পি এর জায়গায় কত বসবে? পি কস থিটা। ডিস্টেন্স তো আমার সেমই ধরা ছিল, এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্সটা আমরা এক্সই ধরেছিলাম আগের মতো, তাহলে সবকিছু ফর্মুলায় সেম হবে, শুধু পি কস থিটা দ্বিমেরুর জন্য পি বিন্দুতে প্রাবল্যটা কত হবে ভালো করে বুঝবে এই জায়গাটা। আর একবার বলছি, পি কস থিটা দ্বিমেরু যুক্ত ভ্রামক যুক্ত দ্বিমেরুর জন্য ভালো করে দেখো এটা অক্ষীয় অবস্থান। ঠিক আছে, তাহলে পি কস থিটা দ্বিমেরুর জন্য এই বিন্দুতে দ্বিমেরু ভ্রামক কত হবে এই ফর্মুলা দিয়ে? তাহলে পি কস থিটা দ্বিমেরু ভ্রামক যুক্ত দ্বিমেরুর জন্য পি বিন্দুটি অক্ষীয় বিন্দু, তাই পি বিন্দুতে প্রাবল্য কত হবে অক্ষীয় অবস্থানের জন্য প্রাবল্য? দেখো আমি এটাকে ধরছি E1 1/4π(x0), ফর্মুলা কি 2p/x³, তাহলে 2 দ্বিমেরু ভ্রামক এখানে পি এর জায়গায় পি কস থিটা বাই ডিস্টেন্সটা x³ আছে। ডিরেকশনটা দেখো, এইখানে দ্বিমেরু ভ্রামক এই যে অক্ষের ওপর দ্বিমেরুর যে ডিরেকশনটা আমরা পেয়েছিলাম সেটা আমরা পেয়েছিলাম দ্বিমেরু ভ্রামকের অভিমুখে, তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখে অর্থাৎ এই ডিরেকশনে কাজ করবে E1। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বের করছি পি সাইন থিটা। লক্ষ্য করো, পি সাইন থিটা যে দ্বিমেরু ভ্রামক যুক্ত দ্বিমেরুটা আছে এর জন্য এটা লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান। দেখো দ্বিমেরুটাকে, এই পি সাইন থিটা দ্বিমেরুকে পি বিন্দুটি বা এই রেখাটা সমান দুটি অংশে ভাগ করেছে, অর্থাৎ এই দ্বিমেরুর জন্য এই বিন্দুটা কি অবস্থান? এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান। তাহলে পি সাইন থিটা দ্বিমেরুর জন্য এই বিন্দুতে প্রাবল্য বের করতে গেলে লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলাটা বসাতে হবে। তাহলে দেখো পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক যুক্ত দ্বিমেরুর জন্য
পি বিন্দুটি বা পি বিন্দুতে প্রাবল্য একদম লিখে দিচ্ছি E2 equals to 1/4 π ε0 পি বাই এক্স কিউব। দ্বিমেরুর ভ্রামকটা শুধু এখানে কত, পি সাইন থিটা, তাহলে হবে পি সাইন থিটা বাই এক্স কিউব। ডিরেকশন দেখো, লম্ব সমদ্বিখণ্ডকের জন্য প্রাবল্যের ডিরেকশন হয় তোমার দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করছে সেই ডিরেকশনে, অর্থাৎ এই ডিরেকশনের প্যারালাল দিকে কাজ করবে, তাহলে এই দিকে কাজ করছে E2। একটু লক্ষ্য করো, এই দুটোর মধ্যে কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে মোট প্রাবল্য থাকবে এই ডিরেকশনে। এবং যেহেতু যে দুটো ভেক্টরের লব্ধি বের করছি সেই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে পি বিন্দুতে মোট প্রাবল্য কত হবে? পি বিন্দুতে মোট প্রাবল্য, আচ্ছা পি বিন্দুতে মোট প্রাবল্য কত হচ্ছে তাহলে? ইকুয়ালস টু, মানটা আগে বের করি, আছে ডিরেকশন হবে বলে দেবো। আগে বলো ই এর মান কত? ই হচ্ছে E1 আর E2 এর যোগফল। তো E1 E2 ভেক্টর দুটো পরস্পরের সঙ্গে কত কোণে কাজ করছে? 90 ডিগ্রি। তাহলে যদি দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে তাদের লব্ধি বের করার সূত্র কি ছিল? √, ভেক্টর দুটো স্কোয়ারের যোগ, অর্থাৎ E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। আর ডিরেকশন কোন দিকে? ডিরেকশনটা আমি একটা কিছু ধরে নিই, পি কিউ অভিমুখে। ঠিক আছে, অ্যাকচুয়ালি লক্ষ্য করে এটাও দেখো, পি কিউ অভিমুখটা মূল যে দ্বিমেরু ছিল সেই দ্বিমেরু ভ্রামকটা যেদিকে ছিল, এখানে লব্ধি দ্বিমেরু ভ্রামকটা বা লব্ধি প্রাবল্যটাও অ্যাকচুয়ালি সেই ডিরেকশনেই বেরিয়েছে। অর্থাৎ মূল পি ভেক্টর যেদিকে ছিল, লব্ধি প্রাবল্য দেখো সেই ডিরেকশনেই বেরিয়েছে। ঠিক আছে, তাহলে ই ইকুয়ালস টু, মান বসাও E1 E2 স্কোয়ার। আচ্ছা এগুলো স্কোয়ার করলে, যেগুলো স্কোয়ার √এর মধ্যে আছে সেগুলো বাইরে চলে আসছে, তাহলে 1/4πε0। ভেতরে স্কোয়ার আছে আর বাইরে √, আছে, তাহলে এগুলোর একবার স্কোয়ার হচ্ছে, সেটার আবার √, হচ্ছে, সেই জন্য একদম এগুলো আমি বাইরে নিয়ে চলে আসছি। ভেতরে কত? আচ্ছা এক্স কিউব এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন নিয়ে বাইরে চলে আসবে। এবার √এর মধ্যে কি পড়ে থাকছে? এখানে পড়ে আছে দেখো, আচ্ছা পি এখানেও আছে এখানেও আছে, তাহলে দুটোরই স্কোয়ার, তাহলে পি স্কোয়ার, সেটা বাইরে বেরোলে হবে পি। তাহলে এখানে পড়ে আছে 2 cos থিটা, E1 এতে পড়ে আছে শুধু 2 cos থিটা, তাহলে E1 স্কোয়ার মানে 4 cos স্কোয়ার থিটা। একবার লিখছি, 2 cos থিটা হোল স্কোয়ার প্লাস E2 তে কত পড়ে আছে? এটা কমন চলে গেছে, এটা কমন চলে গেছে, এটা তাহলে শুধু সাইন থিটা, তাহলে E2 স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে E ইকুয়ালস টু 1/4πε0 পি বাই এক্স কিউব। এটাকে ভাঙো, 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ডিরেকশন পি কিউ, তাহলে ই ইকুয়ালস টু 1/4πε0 পি বাই এক্স কিউব ইন্টু, ভেতরে দেখো 4 cos স্কোয়ার আর সাইন স্কোয়ার, এখানে 4 থেকে একটা cos স্কোয়ার সাইন স্কোয়ারের সঙ্গে যোগ হলে 1 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, ডিরেকশন পি কিউ। তাহলে এটা হচ্ছে নেট রেজাল্ট। একটা দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে, যে বিন্দুটা দ্বিমেরুর অক্ষের সঙ্গে থিটা কোণে আনত, সেই বিন্দুতে প্রাবল্যের মান কত হয় সেটা আমরা বের করলাম। এবার দেখো, যেহেতু এটা যে কোনো বিন্দুতে প্রাবল্যের এক্সপ্রেশন পেলাম, যে কোনো বিন্দু থেকে আমরা আবার এই ফর্মুলা, এইগুলো যেহেতু স্পেশাল কেস, একটা অক্ষ একটা লম্ব সমদ্বিখণ্ডক, আর এটা বেরোলো যে কোনো বিন্দু,
তাহলে যে এটা জেনারেল ফর্মুলা, সেখান থেকে আমরা এই স্পেসিফিক কেসগুলো দেখো কিভাবে নিয়ে আসতে পারি। তাহলে এই দিকটা আমি মুছে দিচ্ছি, ভালো করে ক্যালকুলেশনটা খেয়াল করবে। আচ্ছা, যদি আমি বিন্দুটা এখান থেকে অক্ষে নিয়ে চলে আসতাম, এই বিন্দুটাকেই যদি আমি সরিয়ে অক্ষে নিয়ে চলে আসতাম, দেখো থিটা কোণটা কমতে কমতে কত হয়ে যেত, 0। তাহলে অক্ষীয় অবস্থানে থিটা 0 ডিগ্রি হচ্ছে। তাহলে ই সমান কত হচ্ছে দেখো, 1/4πε0 p/x³ থিটা 0। তাহলে cos 0 মানে 1, তাহলে 3 + 1, একদম একবার লিখি 3 + 1, তার মানে দেখো ডাইরেক্ট ই সমান চলে আসছে 1/4πε0, 4 এর √ওভার মানে 2, তাহলে 2p/x³। দেখো ফর্মুলা চলে এসছে, অক্ষীয় অবস্থানের যে ফর্মুলা আমরা আগে ক্যালকুলেট করেছিলাম 2p/x³, দেখো সেটা প্রমাণিত হয়ে গেল, হয়েছে। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলাটাও প্রমাণ করে দিই। যদি এই বিন্দুটাকে আমি লম্ব সমদ্বিখণ্ডকের উপর নিয়ে যাই, দেখো তো থিটা কোণটা এতটা ছিল থিটা, যদি আমি এই বিন্দুটাকে লম্ব সমদ্বিখণ্ডকে নিয়ে যাই, থিটাটা বাড়তে বাড়তে কত হবে, থিটাটা বাড়তে বাড়তে কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি। তাহলে এক্সপ্রেশনে কি হবে দেখো, ই ইকুয়ালস টু 1/4πε0 p/x³, আর দেখো থিটা 90 cos 90 মানে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, শুধু 1, √1 মানে 1। তাহলে দেখো ওই ফর্মুলাটা চলে আসছে, প্রমাণ করে দিলাম, 4πε0 p/x³। দেখো ওপরের ফর্মুলাটা চলে এসেছে, লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করে দিতে পারলাম এটা যে কোনো বিন্দু প্রাবল্য, সেখান থেকে আবার এই স্পেসিফিক ফর্মুলাগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে এইগুলোই গেল দ্বিমেরুর জন্য বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের ক্যালকুলেশন। ঠিক আছে, দ্বিমেরু থেকে একটা ছোট্ট আর টপিক একটা বাকি আছে, যেটা হচ্ছে একটা দ্বিমেরুকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রে রাখবো, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে, এই নিয়ে অনেক অঙ্ক আছে, তোমরা প্রবলেমসে দিয়েছিলে আমায়। তাহলে একটা দ্বিমেরুতে ক্রিয়াশীল টর্ক, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, অঙ্ক অনেক এসেছে এই টর্কের রাশিমালা থেকে। দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক। আচ্ছা, টর্ক ব্যাপারটা 11-এ ছিল, কি ছিল, খুব শর্টে বলতে গেলে, যে যখন একটা বস্তুর ওপর, ধরো বস্তুর এই বিন্দুটা ফিক্সড, কোথাও সরতে পারবে না, এই বস্তুটার ওপর দুটো একই সঙ্গে সমান আর বিপরীতমুখী বল যদি ক্রিয়া করে, ধরো এই দিকে এফ, এই দিকেও এফ, শুধু দেখো দুটো এফ এর ডিরেকশন মানটা সমান, ডিরেকশন বিপরীত, তখন বস্তুটায় কি সৃষ্টি হয় দেখো। আমি যদি এইভাবে বল প্রয়োগ করি, যদি আমি পেনটার ওপর একটা ওপরের দিকে একটা নিচের দিকে বল প্রয়োগ করি, পেনটা কি হবে, পেনটা দেখতে পাবে ঘুরতে শুরু করছে। তাহলে যখন একটা বিন্দুর, একটা বস্তুর ওপর
একই সঙ্গে দুটো সমান আর বিপরীতমুখী বল প্রযুক্ত হবে, তখন বস্তুতে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়। এই সমান আর বিপরীতমুখী দুটো বলকেই একত্রে আমরা কি বলি? টর্ক বা কাপল, সেখানে শিফট। এবার দেখো এই টর্কের মান কত? টর্ককে আমরা টাও দ্বারা ডিনোট করি। টর্ক ইকুয়ালস টু হয় টর্কের যে কোনো একটা বল অর্থাৎ এফ ইনটু দুটো বলের লম্ব দূরত্ব। দেখো এই এফটা কাজ করছে এই রেখা বরাবর, এই এফটা কাজ করছে এই রেখা বরাবর, তাহলে দুটো বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব মানে এই ডিস্টেন্সটা, এটাকে যদি আমি এল ধরি তাহলে এফ ইন্টু এল। ঠিক আছে, এটা হচ্ছে টর্কের রাশিমালা। আগেই বলে দিলাম, ক্যালকুলেশন করতে সুবিধে হবে। তাহলে দেখো আমরা এবার যেটা নির্ণয় করবো যে একটা দ্বিমেরুকে যখন আমি তড়িৎ ক্ষেত্রে রাখছি সেই দ্বিমেরুর উপর কত টর্ক প্রযুক্ত হবে। ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা দেখো, ধরো এই স্থানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো সমান্তরাল এবং সমদূরবর্তী হবে। তাহলে সমান্তরাল সমদূরবর্তী বলরেখা মানেই বুঝতে হবে সেই জায়গায় একটা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের মান সমস্ত বিন্দুতেই সমান। ঠিক আছে, আমি ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রের মান ই, এবং তড়িৎ ক্ষেত্রটা কোন ডিরেকশনে কাজ করছে? নিচের দিক থেকে ওপরের দিক। ঠিক আছে, এবার এই তড়িৎ ক্ষেত্রে আমি একটা দ্বিমেরুকে স্থাপন করছি এইভাবে। এটা ধরো দ্বিমেরুর প্লাস আধান প্লাস কিউ, এটা দ্বিমেরুর মাইনাস আধান মাইনাস কিউ। ঠিক আছে, দ্বিমেরুর দুটো আধানের মধ্যে ডিস্টেন্সটাকে আমি 2l ধরলাম। ঠিক আছে, আর একটা জিনিস, দ্বিমেরুর অক্ষ আমি ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণ করছে। দ্বিমেরুর অক্ষ অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে দ্বিমেরুর অক্ষ, সেটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে কত কোণ করছে? থিটা। ঠিক আছে, এবার দেখো আমরা কি নির্ণয় করবো? এই দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক। আচ্ছা আগে বলো, টর্ক কেন এর উপর প্রযুক্ত হবে? টর্ক মানে তো একটা বস্তুর ওপর একই সঙ্গে দুটো সমান কিন্তু বিপরীতমুখী বল প্রযুক্ত হতে হবে। দেখো এখানে সেরকম কিছু হচ্ছে কিনা। দেখো আমরা আগেই বলেছিলাম, আগে একটা ফর্মুলা বলেছিলাম যে প্রযুক্ত বল সমান আধান ইন্টু প্রাবল্য। এই ফর্মুলাটা আমরা আগেই করেছিলাম, যেটা কিউ আধানের কে যদি ই প্রাবল্যে রাখা হয় তাহলে তার উপর ক্রিয়াশীল বল হবে এফ সমান কিউ ইন্টু ই। তাহলে দেখো এই কিউ আধানটা ই প্রাবল্য যুক্ত অঞ্চলে আসে, তাহলে এর উপর ক্রিয়াশীল বল কত হবে? এফ সমান কিউ ই। একইভাবে এটাও যেহেতু কিউ আধান, এর ওপরও ক্রিয়াশীল বল কত হবে? কিউ ই। শুধু ডিফারেন্সটা কি? যেহেতু এটা প্লাস আধান, বলরেখা বরাবর বাইরের দিকে অর্থাৎ বিকর্ষণ অনুভব করবে, অর্থাৎ এফ এর ডিরেকশন হবে এই দিকে বলরেখার অভিমুখে। কারণ বলরেখা মানেই হচ্ছে একটা একক ধনাত্মক আধানের গতিপথ। একক ধনাত্মক আধানের গতিপথটাকেই আমরা বলরেখা বলেছি। তার মানে ধনাত্মক আধান যেদিকে যাচ্ছে সেটাই হচ্ছে বলরেখার অভিমুখ। অর্থাৎ এখানেও যেহেতু ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধানটা এই ডিরেকশনেই যাবে, বলরেখার ডিরেকশনে। ঠিক আছে, আর ঋণাত্মক আধানটা কি করবে? সবসময় বলরেখার উল্টো দিকে, অর্থাৎ ধনাত্মক যেদিকে যাবে ঋণাত্মক ঠিক তার উল্টো দিকে যাবে, কারণ তার উপর ক্রিয়াশীল বলটা বিপরীতমুখী, অর্থাৎ এই এফ এর ডিরেকশনটা হবে নিচের দিকে। তাহলে দেখো এই দ্বিমেরুটার উপর একই সঙ্গে এখানেও একটা কিউই, এখানেও একটা কিউই বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু বল দুটো বিপরীতমুখী। দেখো একটা উপরের দিকে একটা নিচের দিকে। তাহলে আমরা বলতে পারি এই দ্বিমেরুটার উপর কি প্রযুক্ত হয়েছে? দ্বিমেরুর উপর একটা টর্ক প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে টর্কের রাশিমালাটা এবার আমরা বের করব খুব সহজে। আচ্ছা তার আগে একটা জিনিস দেখে নিই। দেখো এই বলরেখাটা বা এই ফোর্সটা কাজ করছে এই রেখা বরাবর। আমি অন্য কালিতে দেখাই।
এই ফোর্সটা কাজ করছে এই রেখা বরাবর। তাহলে দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব কোনটা? এইটা, কারণ আমি বলেছিলাম টর্কের এক্সপ্রেশনে টর্কের মান ইকুয়ালস টু যে কোনো একটা বল এবং বল দুটোর ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্বের গুণ। এই এলটা ছিল দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এখানে দেখো এই এফ বলটা কাজ করছে এই রেখা বরাবর, এই এফ বলটা কাজ করছে এই রেখা বরাবর, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব হবে এটা। কত হবে? এইটা যদি থিটা হয় এই দিকটা একান্তর কোণ থিটা হয়েছে। তাহলে দেখো এই ত্রিভুজটা থেকে লক্ষ্য করো, যদি আমি ধরে নিই এটা এ, এটা বি, এইটা সি, তাহলে দেখো আমাকে বের করতে হবে লম্ব দূরত্ব অর্থাৎ এসি। লক্ষ্য করে দেখো এই ত্রিভুজের এইটা হবে লম্ব, বিসিটা হবে ভূমি, আর এ বিটা হবে অতিভুজ। তার মানে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই এ বি। কারণ আমাকে এসি বের করতে হবে, দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্বটা কত, সেই জন্য আমরা সাইনটাকে নিলাম। ঠিক আছে, এখান থেকে এসির মান বের করো। এসি সমান এ বি ইন্টু সাইন থিটা। এবি, এবি মানে কত? এবি মানে দেখো ধরাই আছে 2l, তাহলে 2l সাইন থিটা। চলো এবার খেয়াল করে দেখো টর্কের মান কত। তাহলে ক্রিয়াশীল টর্ক টাও ইকুয়ালস টু, টর্ক মানে কি? বল ইন্টু দুটো বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এখানে বলগুলো কত একদম লিখে দিই, কিউই প্রত্যেকটা বল, এবং দুটো বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব কত? এসি। তাহলে কত হচ্ছে? কিউ ই ইন্টু এসি। এসি মানে কত? 2l সাইন থিটা। একটু খেয়াল করে দেখো কিউ ইন্টু 2l, এটা আমরা আগে থেকেই জানি। কিউ ইন্টু 2l মানে দ্বিমেরু ভ্রামক অর্থাৎ পি ইন্টু ই ইন্টু সাইন থিটা। খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন একটা দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। ঠিক আছে, চলো এবার আমরা শুধু করে নিই টর্কের ভেক্টর রূপ। টর্কের ভেক্টর রূপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, দেখো তো টর্কের মান কখন ম্যাক্সিমাম হবে বা কোন অবস্থানে দ্বিমেরুকে আমরা কোন অবস্থানে রাখলে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে দ্বিমেরুকে আমরা কিভাবে রাখলে টর্কের মানটা সর্বোচ্চ হবে আর কখন সর্বনিম্ন হবে। অনেক সময় কোশ্চেন পড়ে। দেখো টর্কের যে এক্সপ্রেশনটা এসেছে সেখানে একজনই ভ্যারিয়েবল আছে থিটা। যদি সাইন থিটাটা ম্যাক্সিমাম হয় তাহলে টর্কের মান ম্যাক্সিমাম হবে। আচ্ছা, সাইন থিটার ম্যাক্সিমাম মান কত? সাইন থিটার ম্যাক্সিমাম মান 1। সেটা কখন হয়? যখন থিটা 90 ডিগ্রি। তাহলে যখন থিটা 90 ডিগ্রি তখন টর্কের মান ম্যাক্সিমাম হচ্ছে, যার মান কত? দেখো অনলি পিই, কারণ সাইন থিটাটা কত হয়ে গেছে? সাইন থিটাটা 1 হয়ে গেছে। এবং কোন অবস্থান? থিটা 90। মানে কিভাবে রাখতে হচ্ছে? যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে আমরা দ্বিমেরুটাকে লম্বভাবে রাখি, মানে এই কোণ করে রাখি, দ্বিমেরুটাকে যদি এই অবস্থানে রাখি, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে দ্বিমেরুর কোণ কত? থিটা, তখন দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কি হবে? ম্যাক্সিমাম। আর কখন মিনিমাম হবে? যখন সাইন থিটা সর্বনিম্ন হবে। তাহলে সাইন থিটা সর্বনিম্ন মানে টর্ক তো নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমি সর্বনিম্ন মানে 0 ধরছি। সেটা কখন হবে? যখন থিটা 0 ডিগ্রি। দেখো এটা টর্কের মিনিমাম মান কত হবে? তাহলে 0, কারণ সাইন 0 মানে 0। ঠিক আছে, চলো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট টর্ক, দ্বিমেরুর লাস্ট অংশ। একটা টর্কের যে এক্সপ্রেশন পেলাম সেই এক্সপ্রেশনটার ভেক্টর রূপ। কেন ভেক্টর রূপ? কারণ টর্ক একটা ভেক্টর রাশি, টর্কের একটা ডিরেকশন আছে। তাহলে টর্কের ভেক্টর রূপ কি হবে একটু খেয়াল করে দেখো। যদি দুটো ভেক্টর এ আর বি হয় আর তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা এ, এটা বি, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ ক্রস বি এর মান কত হয়? তোমরা সবাই জানো এ বি সাইন থিটা ইন্টু এটা একক ভেক্টর হয়।
তাহলে এ ক্রস বি এর মান কত হয়, এন ক্যাপটা উঠে যায়, মানে এ বি সাইন থিটা। ঠিক আছে, এখানে দেখো সেরকমই এসেছে, পি সমান পিই সাইন থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি টর্ক ইকুয়ালস টু পি ক্রস ই। এই পি ক্রস ই এর মান দেখো, এ ক্রস বি এর যখন মান বের করছি এ বি সাইন থিটা, তাহলে পি ক্রস ই এর মান কত হবে, পিই সাইন থিটা। ঠিক আছে, তাহলে দুদিককে জাস্ট ভেক্টর রূপ দিয়ে দাও, টর্ক সমান, তাহলে মডটা উঠে যাবে পি ক্রস ই। এ কিন্তু একটা মানে আছে, এটা হচ্ছে টর্কের ভেক্টর রূপ। আচ্ছা, একটু খেয়াল করে দেখো অ্যাকচুয়ালি টর্কটা কোন দিকে কাজ করছে। আমি ই কেও এঁকেছিলাম বোর্ডের তলে, ঠিক আছে, পিও ছিল, দ্বিমেরু ভ্রামকও ছিল বোর্ডের তলে, তাহলে পিও আছে বোর্ডের তলে, ইও আছে বোর্ডের তলে, কিন্তু ক্রস প্রোডাক্ট তোমরা পড়েছিলে ভেক্টর চ্যাপ্টারে 11-এ, ক্রস প্রোডাক্টের ডিরেকশন হয়, যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হচ্ছে তাদের ক্রস প্রোডাক্টের অভিমুখ হবে, ভেক্টর দুটো যে তলে আছে এই ভেক্টরটা ঠিক সেই তলের সঙ্গে লম্বভাবে থাকবে। তাহলে এই দ্বিমেরুর উপর যে টর্কটা কাজ করবে সেই টর্কটা থাকবে বোর্ডের তল ভেদ করে হয় ওপরের দিকে বা বোর্ডের তল ভেদ করে নিচের দিকে, কারণ তবেই সেই ডিরেকশনটা ই আর পি যে তলে আছে সেই তলের সঙ্গে কিভাবে থাকছে, লম্ব। আমি যদি পেনটাকে এইভাবে রাখি তবেই পেনটা ই এর সঙ্গেও লম্ব, পি এর সঙ্গেও লম্ব, অর্থাৎ পিই যে তলে আছে তার সঙ্গে লম্বভাবে থাকছে। ঠিক আছে, তো দেখো কোন ডিরেকশন অ্যাকচুয়ালি, উপরের দিকে না নিচের দিকে, পি ক্রস ই। তাহলে আমি একটা স্ক্রু এইভাবে রেখে পি ক্রস ই, পি থেকে ই এর দিকে ঘোরাই ডান পাকের একটা স্ক্রু, দেখো তো স্ক্রুটা কোন দিকে যাবে, খুলছে মানে বাইরের দিকে বেরোবে, অর্থাৎ টর্কের অভিমুখ এখানে হবে বোর্ডের তল ভেদ করে বাইরের দিকে। ঠিক আছে, তাহলে এই গেল টর্কের মান, এটা কিন্তু বহু জায়গায় কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মোটামুটি দ্বিমেরুর ব্যাপারগুলো হলো। এর পরের দিন পরের ভিডিওতে আমরা মেনলি গাউসের সূত্রের ইন্ট্রোডাকশনটা আর গাউসের সূত্রে কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার প্রায় শেষের দিকেই চলে এসেছি, আর গাউসের সূত্রের অংশগুলো হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর এই ভিডিওতে এই অবধি থাক, নমস্কার।